শ্রী শ্রী ঠাকুরের যে লিটারেচার যেগুলো সেগুলো যখন পড়ি অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে অ্যাসপেক্টেই হোক না কেন, রাষ্ট্র নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, শিক্ষা নিয়ে হোক, শিক্ষার ব্যাপারেও শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পাঠ্য বইগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যে ওই বইগুলোর মধ্যে দিয়ে যেন আইডিয়াল সেন্ট্রিসিটি ইনফিউজ করে দেওয়া যায় বইগুলোর মধ্যে দিয়ে এবং টিচারদের মধ্যে দিয়ে, টিচারের ক্যারেক্টারের মধ্যে দিয়ে, যে শ্রেয়কে তারা চিনবে, শ্রেয়র প্রতি আনুগত্য হবে, উচ্চ যে তার প্রতি ন্যাচারাল একটা রেসপেক্ট গজিয়ে উঠবে বাচ্চাদের মধ্যে। তার জন্য শিক্ষকদেরকে একজন আদর্শের প্রতি নত হয়ে থাকতে হবে। মানে শিক্ষক যদি ওইখানে ছাত্র হয়ে থাকে তাহলে শিক্ষক ছাত্রদের মধ্যে আদর্শকে ঢুকিয়ে দিতে পারবে। তো এবারে রাষ্ট্রের ক্ষেত্রেও শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দুটো জায়গা, মানে দুটো বিপরীত জায়গা। একটা হচ্ছে উচ্চকে শ্রদ্ধা করা, একটা উচ্চের প্রতি অবজ্ঞা। উচ্চের প্রতি অবজ্ঞা আমাদের মধ্যে এতটা সহজভাবে এখন ঢুকিয়ে গেছে, তাই জন্য আমাদের রাষ্ট্রের আজকে এরকম ব্যবস্থা। শ্রী ঠাকুর বলছেন যে আইডিয়াল সিনারিও তখনই হবে যখন উচ্চের প্রতি স্বাভাবিক শ্রদ্ধাটা আসবে। এছাড়াও দেখছি শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে এই এখন যে ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমের ওষুধও তার কাছে আছে। তা এটা কীরকম একটা স্পর্ধা লাগছে ব্যাপারটা শুনে, যে এটাকে তিনি বলছেন এটার ওষুধ তার কাছে আছে, তার মানে তার কাছে এটা একটা ফ্লড সিস্টেম। আমার মনে হয় প্রথম আমাদের কনটেক্সটটা দেখতে হবে, কোন কনটেক্সট এটা বলা হয়েছে। আর তার আগে যারা ভিউয়ার দেখছেন বা যাদের জন্য আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা আমাদের জন্যও বানাচ্ছি, এবং সার্টেন পোর্শন অফ আওয়ার ইন্টারেস্ট লাইজ ইন দ্যাট পিপল লিসেন্স, মানুষের কাছে মেসেজটা যায়। যে মেসেজটা যাতে যায় তার জন্য আমাদের একটা জিনিস বোঝাতে হবে যে ব্যাপারটা কী, হঠাৎ কী আইডিয়াল সেন্ট্রিসিটি এইসব ইত্যাদি ব্যাপার স্যাপার চলে আসছে। এগুলোকে তো কোনো দিন বেসিক সিলেবাসে আমরা দেখিনি, বা আমাদের থট প্রসেসেও এটা দেখিনি। যখন অ্যাটাক হয় কোনো বড় সড়ো, তখন একটা রিয়াকশনারি মুভমেন্ট, যেটা তোমরা কালকে শোতে বলছিলে, হ্যাঁ ওরকম ওটা হয়, তখন আমরা বলে দিই যে হ্যাঁ রিলিজিয়ানটাই প্রবলেম। আবার আরেক জায়গায় বলে দিই রিলিজিয়াস এই যে সেক্টেরিয়ানিজম এটা প্রবলেম। কখনো ফট করে বলে দিই হিন্দুরা ইউনাইটেড না। আর এরকম অজস্রটা একটা রেপারকেশন দেখতে পাই। প্রত্যেকটাই তো একটা প্রবলেম তো বটে, কিন্তু এর কোথা থেকে এই প্রবলেমগুলো রাইজ করছে, রুট কজ। হ্যাঁ, আর এটা একটা প্রবলেম আছে যে মুখে আমরা বলছি হয়তো রিলিজিয়ান, অর্গানাইজড রিলিজিয়ানটা প্রবলেম। আমি বলবো যে মুখে বলছি ভালো, গিভ আস এ বেটার অল্টারনেটিভ। ধরো দ্য ওয়ার বা এরকম ধরনের ফালতু ম্যাগাজিন যেগুলো আছে, তারা কি বলে যে তারা প্রবলেম তুলে ধরে। প্রবলেমটা কি তাদের একদম ইলজিক্যাল না, কিন্তু দে ডোন্ট হ্যাভ এনিথিং বেটার, রাদার দে হ্যাভ সামথিং ওয়ার্স। দে ডোন্ট হ্যাভ এনিথিং বেটার টু সার্ভ পিপল। হ্যাঁ, কোনোভাবেই বেটার কিছু নেই, কিছুই নেই, কোনো আনসারও নেই, ওয়ার্ডস কিছুও নেই, বেটার কিছুও নেই, জাস্ট বলবে, মাথায় একটা এজেন্ডা আছে, জেনারেশন নড়ে যাবে। তা পুরো যে ইকোসিস্টেমটা আছে, আমি পুরো ইকোসিস্টেমটা বলছি, যেভাবে ওরা বড় করেছে, আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখতে পারি। আমার একটা কথা বলে যে কারণ থাপার, রবীন্দ্রনাথ থাপারের ছেলে, ওদের যে ইকোসিস্টেমের কথাটা তুই বলছিস, কোনোদিন কোনো কারণ থাপারে কোনো চান্স আছে ওই ইকোসিস্টেম থেকে বেরোনোর, ট্রুথটাকে দেখার? খুব কঠিন আমি বলবো। কিন্তু খুব কঠিন কেন? মানে তার ইনকাম বন্ধ হয়ে যাবে এই জন্য? প্রতিভা আছে অনেক। শুধু তাই না, আমাদের মাথায় না যখন আমরা কিছু ভাবি, আমরা কোনো বিষয়ে এডুকেটেড হই, আমরা কিন্তু তার সঙ্গে তার একটা কালচারকে ইমবাইব করি। আর কালচার মানেই হচ্ছে শুধুমাত্র নাচ গান না, কালচার মানে হচ্ছে কোনো এক্সিস্টেন্সিয়াল জিনিস যেটাকে বারবার রিপিট করতে করতে ওটাকে আমার ইনস্টিংক্ট বানিয়ে নিই। ওই জন্য যারা এরকম ধরো, যেমন ন্যাক্সালাইটদের এখন ওড়ানো হচ্ছে, ন্যাক্সালাইট যাগুলোকে করা হচ্ছে, এরকম অনেক ন্যাক্সাল মাইন্ডেড লোক আছে। হয়তো কোনো কিছু ইনিশিয়েট করার সময় কিছু মানুষের ইন্টেনশন ভালো থাকে, কিন্তু তাদের দূরদর্শিতার অভাবে সেটা এমন একটা জিনিসের পরিণতি লাভ করে, সেটা খুব ডেঞ্জারাস জিনিস হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এবার ওই যে ডেঞ্জারাস জিনিসটা তৈরি করে দিয়েছে, সেইটা যে একটা মুভমেন্ট, একটা গো অফ লাইফকে মোশনে সেট করে দিয়েছে, ওটা একটা কালচার হয়ে যায়। আর ওই কালচারটা খুব ডিজাস্টার্স হয়। কালচার মানে হচ্ছে ইনস্টিংক্ট। যদি তোমার ইনস্টিংক্টে ঢুকে যায়, ইনস্টিংক্ট মানে সবসময় আমাদের বাঙালির ভোতা বুদ্ধিতে ওই রক্তে ঢুকে যায়, ওরকমভাবে ভাবতে হবে না। ইনস্টিংক্ট ক্যান বি এনিথিং, ক্যান বি হ্যাবিট। ফার্স্ট অফ অল, প্রথমত হ্যাবিট হয়। যেন ঠাকুর বলছেন সিস্টেম্যাটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস, আলাদা করে বলেছেন, নাহলে একসাথেই বলে দিতে পারতেন। মানে হ্যাবিট হচ্ছে ইনস্টিংক্ট হওয়ার গোড়ার দিকটা, সেটা আগে। হ্যাঁ, আমি বারবার কিছু করে 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 হ্যাবিট বানিয়ে নিলাম, এটাকে অনেক জেনারেশন ধরে করলে ইনস্টিংক্ট হয়। হ্যাঁ, এবার কিছু কিছু হ্যাবিট আছে যেগুলো এত ডিপ পেনিট্রেটিং টু দ্য সোর্স অফ আওয়ার বিইং, যেমন ঠাকুরের সৎনাম, ওটা তো হ্যাবিট হয়নি প্রথমত অনেকের,
কিন্তু ওটার পাওয়ার এমন জিনিস, কারণ যেহেতু ওটা প্রাইমর্ডিয়াল সোর্সের সাথে রিলেটেড, ইট ওয়ার্কস অন অ্যান অ্যাটমিক লেভেল। হ্যাঁ, যে মন্ত্র, বীজ মন্ত্র, জপ ইত্যাদি যেগুলো হয় পাবলিকলি, তো ওই সবের হচ্ছে ওটা একবার করারও একটা বেনিফিট আছে। হ্যাঁ, এখন তো তাহলে আমি তো 50 বার করেছি, না, ব্যাপার ওরকম না। একবার করা হয়তো একরকম বেনিফিট আছে, 3000 বার করার একরকম বেনিফিট আছে, তারপরে হয়তো 3 লাখের একরকম বেনিফিট, এরকম ধরনের। এর মধ্যে অনেকগুলো ডাইমেনশন চলে আসে, যে আমি কীরমভাবে করছি, কী ভাব নিয়ে করছি, কতটা আনতি নিয়ে করছি, এটসেট্রা। ব্যাপার হচ্ছে এটা এত সূক্ষ্ম জিনিস, এটা ওখানে টাচ করতে পারে ডাইরেক্ট, তোমার ইনস্টিংক্টে এত হাত দিয়ে দেবে, ওটা একবার ঢুকে গেলে হয়তো আর বেরোনোর জায়গা নেই, এরকম একটা হ্যাবিট হয়ে যায়, বেরোনোর জায়গা নেই, খুব মুশকিল। আর হ্যাবিটের বড় কথা না, ওটা হচ্ছে কি, ওটা কাজই করছে অ্যাটমিক লেভেলে। খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি আমরা, যে একটা হয় আমি ডেলি 2 বার করে দাঁত মাজা শুরু করলাম, করতে করতে দাঁত মাজার হ্যাবিট হয়ে গেল। দেখো এটা আমার কী করলো, এটা আমার একটা মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, আমার স্লিপ সাইকেলের সাথে, হ্যাঁ, আমার ডেলি রুটিনের সাথে একটা হ্যাবিচুয়াল চেঞ্জ করে দিল। আমার ঘুম থেকে উঠে এই অ্যাটমসফিয়ার, এরকম মুখটা এরকম ফিলিং হয়, আর অটোমেটিক আমি এক্সপেক্ট করি এরপর একটা ফ্রেশনেসকে, আর আমার ব্রেন জানে আমি ফ্রেশনেস, আমি বেসিনের কাছে গিয়ে দাঁত মাজবো। এটা কিন্তু আমার মধ্যে ছিল না, মানে আমাদের ভিতর থেকে ছিল না। যেমন মিল্ক সাক করা আমার মধ্যে ভিতর থেকে আছে, এটা কিন্তু আমার ভিতর থেকে ছিল না। কিন্তু ওই ইনস্টিংক্টগুলো, ম্যাচে লাগাটা ভালো না, এটা আমরা বুঝি, এটা আমাদের ছিল, একটু গভীর ব্যাপারটা। এইবার আমি গিয়ে ফ্রেশ হলাম, এই এক্সপেকটেশন অ্যান্ড গুড রেজাল্ট যে আমরা পাচ্ছি, একটা পজিটিভ লুপ, ডোপামিন ফিডব্যাক পেয়ে 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 একটা হ্যাবিট হয়ে গেছে। ভালো কথা, মানে ম্যাচে লাগাটা হচ্ছে রিপু, আর ব্রাশ করাটা রিপু এখানে আসছে না। আমি বলছি ম্যাচে লাগাটা যদি রিপু বলা যায়, তাহলে ব্রাশ করাটা ইন্দ্রিয়, ওটা বাইরে, এটা ভেতরে কাইন্ড অফ, বাট আমি যাচ্ছি ওই জায়গাটায়। আমাদের যে মেন জায়গাটা যেখানে আমি যেতে চাইছিলাম, যে এইটা করতে করতে আমরা একটা মাউথের একটা ব্যাকাল ক্যাভিটির একটা ইকোসিস্টেম ডেভেলপ করলাম। এইটা আমি 10 জেনারেশন টানা করলাম, তখন দেখা যাচ্ছে একটা অর্গানাইজড টুথওয়ালা একটা আসছে, যে এদের জেনারেশনের টুথটা বেশ ভালো হয়, ক্যাভিটি ফ্রি হয়। এক্সাম্পল দিলাম। এবার এইটা ঋষিরা বলছে 7 জেনারেশন আর 14 জেনারেশনের এই ব্যাপারটা থাকে, ওই জন্য বলে না 14 গোষ্ঠী নাকি সব কথা আছে। এই 7 পুরুষ আর 14 পুরুষে এই বড় স্পাইকটা দেখা যায়, এত বছর যদি করা যায় প্র্যাকটিস, তাহলে এরকম হয়। তাহলে এখানে আমরা জানতে পারলাম হ্যাবিটস কী করে ইনস্টিংক্ট হয়। হ্যাঁ, এবার নামের ব্যাপারটা হচ্ছে, বা খুব এই সূক্ষ্ম তন্ত্রগুলো, টেকনিকগুলোর যদি আমি মধ্যে যাই, এর কাজ হচ্ছে, এর রকমটাই হচ্ছে সূচের মতো। আমরা কি করলাম, বাইরে এতক্ষণ দাঁত মাজার ব্যাপারটা ছিল হচ্ছে বাইরে থেকে হাওয়া দিয়ে 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 আই ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার। পাহাড়কেও চেঞ্জ করে দেয় হাওয়া, কিন্তু পাহাড়ের গভীরে অ্যাটাক করে না, কিন্তু অনেক দিন ধরে হাওয়া চলতে চলতে একদিন গভীরেও পৌঁছায়। আর নামের ব্যাপার হচ্ছে, নামটা দেখতেই সূচের মতো, হয়তো বিশাল বাইরে দিয়ে চেঞ্জ করে দেবে না, কিন্তু ভিতরে গিয়ে সূচের মতো পট করে ঢুকে যাবে, কারণ নেচারটাই ওরকম, খুব ছোট্ট জিনিস। ওই জন্য বলে বীজও, যা 2 দিকে বাড়ে, এইদিকে বাড়ে ওইদিকে বাড়ে, গাছের মতো, বীজের ওপরে বাড়ে নিচেও বাড়ে। যেমন মন্ত্র বা এই ধরনের যে ডিপলি তান্ত্রিক অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার, যেগুলো তান্ত্রিক মানে আবার ওইসব ব্যাপার স্যাপারের যেও না, যেগুলোকে বলে সাজিয়ে গুজিয়ে এক্সটার্নাল দেখানোর, যে বশীকরণ, তারপরে যে লাল ঠাল লাগিয়ে টাগিয়ে যেগুলো করে, অত ওইগুলো না, তন ধাতু বিস্তার, হ্যাঁ, ওই টেকনিক, ওই ইন্টারনাল যে সাইকোফিজিক্যাল মোল্ডিং করার এক্সারসাইজ ঠাকুরের ভাষায়, ওটাই। এখন ওই জিনিসটা যখন আমাদের মধ্যে ইম্পার্ট করা হয় বিহিতভাবে, ওটা যে দিচ্ছে সে তো জানে, সে পুরো দেখতে পুরো একদম আপ ডাউন ঘোরা তার। তো ওই আপ ডাউন ঘোরা লোকটা যখন ওই তোমাকে মধ্যে ইম্পার্ট করে দিল, এবং তুমি সেই হ্যাবিচুয়েটেড হওয়ার চেষ্টা করলে, ওই হ্যাবিটেরও অপেক্ষা রাখে না, প্রথম দিনই ঢুকে যায় যা হওয়ার। ওই জন্য বলে ইনিশিয়েশন ইজ আ ভেরি ভাইটাল স্টেপ। ওই দিন বলে, সেই দিন নাকি গুরু এসে তোমার আজ্ঞাচক্রে বসেন, হি সিচুয়েটস হিমসেলফ দেয়ার, তার মধ্যেই ছিল, কিন্তু সেখানে গিয়ে সে বসে, সেই ফর্মটা তোমাকে দেয়। এটা বলে শান্তমা সব জায়গায় আছে। ইনিশিয়েশনের এটা বিশাল ইম্পর্টেন্ট। বীজও হয়ে গেল, তোমার নতুন জন্ম হয়ে গেল। আমরা যখন যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেখান থেকে বেরিয়ে গেছি, তখন অনেকটা একটা লাইটার নোট, অনেক লাইটার নোট, একজনের সঙ্গে কথা হচ্ছিল। তো কথা বলতে বলতে আমি তখন একটা অধিবেশন থেকে ফিরছিলাম, তো তাকে একটু বাড়িয়ে আমি বলেছি 2.5 ঘন্টা ধরে অধিবেশন করলাম, যে 2.5 ঘন্টা ধরে ঠাকুরের কষ্ট হয়, 2 ঘন্টা বেশি করাই যাবে না। কারণ যে লোকজন প্রশ্ন, এসব কিছু হয়নি, কারণ যে অধিবেশন শেষ হয়ে যাচ্ছিলো, লোকজন অনেক প্রশ্ন করছিল, তাই জন্য তাদেরকে উত্তর দেওয়ার জন্য আরও 1/2 ঘন্টার সময় বেশি লেগে গেছে। যেটা কথাবার্তা হচ্ছে, ঠাকুর বসে থাকেন, ঠাকুরের কষ্ট হয়। তো এই যে বসে থাকা শুনে আমার ওই ঘটনাটা মনে পড়লো। তো আমি তাকে বলিনি, মনে মনে বলছি, যদি আমার ক্ষমতা থাকে ঠাকুরকে বসিয়ে রাখার,
যখন অধিবেশনে গিয়ে কোনো আলোচনা করছি বা এখানে ভিডিও রেকর্ড করছি, যখন আমি ঘুমোচ্ছি, যখন আমি খাচ্ছি, আমি প্রত্যেক সময়তে ঠাকুরকে বসিয়ে রাখবো। যখন ক্ষমতা থাকে ঠাকুরকে বসিয়ে রাখার, আমি ঠাকুরকে ছুটি দিচ্ছি না। তাই তো, সেটাই তো। আর ঠাকুর বসে থাকার মানে ঠাকুরের যে পা, এটা একটা আমাদের একটা ফ্ল, এখানের সাথে প্রার্থনার লিঙ্ক আছে। প্রার্থনার সময় ঠাকুরের পায়ে ব্যথা হতো, তার জন্য ছোট করা হয়েছিল। একটা ফিজিক্যাল বডি ঠাকুরের পায়ে ব্যথা হতো, তাহলে ওই মুহূর্তে বাইরে আহ্বানে দিয়ে কমপ্লিট প্রেয়ার হচ্ছে, ওখানেও তো ঠাকুর বসেছেন, পা ব্যথা তো হচ্ছে না। ঠাকুর অ্যাজ অনুকূলচন্দ্র চক্রবর্তীর পায়ে ব্যথা হয়। অনেকে আছেন ঠাকুর জ্যোতি কেন সবাইকে বলেছেন সম্ভব হলে ভোরের আগে নাম করতে বসতে। ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন তো 4টের সময় উঠতে পারতেন না, নরম তো ঘুমিয়ে থাকতেন ফিজিক্যালি। হ্যাঁ, তো তখন কি নাম করবো না? নামই পুরুষ। তাহলে এখানে একটা জিনিস মনে পড়ে, রেবতীমোহন বিশ্বাস, চেনো তো? রেবতীমোহন বিশ্বাস ঠাকুর ভোরে উঠে চা খাওয়ার হ্যাবিট ছিল। এবার ও 3টে না 3:30 উঠে পড়তো। তখন ঠাকুর বলেছিলেন রেবতীমোহন, এটা আমি রেবতীমোহন বিশ্বাসের বোনের কাছেই শুনেছি। হ্যাঁ, তখন বলতেন যে রথিতের ঠাকুমা, তো তখন বলতেন যে রাত্রেবেলা ঠাকুর আমার তো এরকম চা করে ঘুম ভাঙে না, না হলে। আর ঠাকুর ওনাকে বলেছিলেন এমএ পাস করার জন্য সৎসঙ্গে বসেই এমএ পাস করতে হবে, মানে ওখানে থেকে। তাই এটা করাতে যখন বললেন ঠাকুর বলছে যে ঠাকুর আমার তো 3টের সময় এরকম উঠে যেতে হয়, পড়তে বসতে হয়, নাহলে রুটিনে ম্যাচ হবে না, কিন্তু আপনি তো ওঠেন না ঘুম থেকে, ইষ্টভৃতি কী করে করবো? তখন তার বয়স কত আমার এক্স্যাক্টলি জানা নেই। ঠাকুরেরও তখন, ঠাকুর তো যা হয় অ্যাটলিস্ট 60। হ্যাঁ, তো তখন ওটা শুনে ঠাকুর বলছেন যে দেখ শোন রেবতী, পরমপিতা সদা জাগ্রত। মানে ও বলে দিল 3:30 উঠে ইষ্টভৃতি করে, হ্যাঁ আমি যত জানি 3টে, ঠিক আছে ভুল হতে পারে, 3:30 ওই সময় উঠে ইষ্টভৃতি করে ওর বোনই চা করে দিত, চা খেয়ে বসে পড়তো। তো ঠাকুর তো ঘুমাচ্ছেন তখন, তো কী বলবে ঠাকুরের কষ্ট। হ্যাঁ, তাই বুঝতে হবে, একটু ব্রেন লাগাতে হবে আমাদের, একটু বুঝতে হবে। হ্যাঁ, তাই আরেকটা জিনিস তুমি যে বললে, এটাও একটা ব্যাপার, ঠাকুর বলতেন আননেসেসারিলি সৎসঙ্গ অধিবেশন এক্সটেন্ড করতে না, ওটা একটা ঠিক জিনিস। বাট এই যে প্রশ্ন ওটা কেন বলেছেন সেটাও তো দেখতে হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে পরিষ্কার আছে যে জেনারেল মাসের ইন্টারেস্ট কমে যায়, আমাদের অ্যাটেনশন স্প্যান দিন দিন কমছে, হয়তো এটা 20 মিনিটে নিয়ে আসতে হতে পারে, কে জানে, তাই না? এই রিসেন্টলি মার্ক ম্যানসন বলে একজন খুব ফেমাস রাইটার, হ্যাঁ উনি একটা ভিডিও বার করেছেন ইউটিউবে, হ্যাঁ, যে বলছে মানুষ পড়তে পারছে না, বই পড়া কমে যাচ্ছে, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান খুব ছোটো হয়ে গেছে। তো সেই দিকে দেখতে গেলে ওই জন্য বলেছেন। কিন্তু ওই মানুষই যদি ডিমান্ড করে যে আমি প্রশ্ন করবো, উত্তর দাও, সেটা তো আমাদের কর্তব্য। এটা নিয়ে ঠাকুরের প্রোটোকল নিয়ে পড়ে থাকবো নাকি? না, প্রোটোকল নিয়েই আমাকে পড়ে থাকতে হবে, আর প্রোটোকলই ওটা। এক্স্যাক্টলি সেটাই বলছি, প্রোটোকল ওটাই। হ্যাঁ, প্রোটোকল ওটাই। তাই বুঝতে হবে, আর আমাদেরও বুদ্ধি রাখতে হবে তাকে বোঝানো। আবার এটাও মাথায় রাখতে হবে যাকে জ্ঞান দেওয়া হচ্ছে সে ওটাকে নিতে এসছে নাকি সে নিজেরটা বলতে এসছে। হ্যাঁ, যেমন তুমি জানো একটা XYZ-র কথা বলছি, সে আমি যদি বলি আমার একটা ঠাকুরের একটা কাজ, আমি এই কাজটা করতে পারছি না, বা ঠাকুরের কাজ করছি আমার মাথা ব্যথা হচ্ছে, এরকম না বলি, তখন তাহলে হবে ঠাকুরের কাজ করছে মাথা ব্যথা হচ্ছে, তার মানে তোমার ভুল করছো কোনো কিছু, এটা তার মানে সে বায়াসটা নিয়ে বসে আছে, তাই না? তুমি জানো কী ব্যাপারটা বলছি। আবার এটা যদি অন্য কেউ বলে তখন সেটা অন্য সলিউশনের দিকে যাবে। যখন আমি কুটিতে বলতে বলি ডাক্তার দেখা ভালো, এই হ্যান ত্যান, এটা অন্যদিকে বায়াস হবে। তোমায় যখন বলি তুমি ভাবো একটা স্পিরিচুয়াল ব্যাপার হচ্ছে, এই যে যার বায়াস নিয়ে ফার্স্টে জানতে তাকে সেই বুঝে আনসার দিতে হবে যে স্পিরিচুয়াল ব্যাপার হচ্ছে না, যেটা আমার মাথার ওপর দিয়ে আছে এরকম ব্যাপার হচ্ছে, ওইটাই আর কি বলছি। হ্যাঁ, ওটাই বলছি। তাই এরকম ব্যাপারে তো এরকম ব্যাপার ভাবলে হবে না। ঠাকুরের মজা হচ্ছে, ঠাকুর আজ অনুকূলচন্দ্র চক্রবর্তী, দ্য ম্যান, সন অফ ম্যান, উনার ব্যাপারটা হচ্ছে উনি কিছুতে কালার্ড না। ওই জন্য ঠাকুরের একটা বাণী আছে মেসেজ ভলিউম 2-তে যে ফলো অ্যান্ড বি কালার্ড। বলছে ঠাকুরের কালারে কালার্ড হও, তাহলে তুমি আনকালার্ড হয়ে যাবে সব পার্সপেক্টিভ থেকে। ওই জন্য যে কালারে সব কালার্ড, যার মধ্যে সব কালার আছে তাকেই দেখে মনে হয় কালারলেস, যেন হোয়াইট পেপারকে হোয়াইট মনে হয়, কারণ মধ্যে সব কালার আছে। তা ঠাকুর যখন কালারলেস মানে, এটা আমরা এইভাবে দেখি তিনি কালারলেস, শিবা, যার মধ্যে কিছু নেই, শূন্য। যে আবার তা সেই পূর্ণ ঠাকুর, পুরুষোত্তম, পরম পূরণকারী ঈশ্বর। স্রষ্টা আর সৃষ্টি এক, স্রষ্টাও পূর্ণ, সৃষ্টিও পূর্ণ। হ্যাঁ, তাই তো, সৃষ্টি পূর্ণ, পূর্ণামাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তা পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় যে আলোচনা করলেন তার কথায়, ওইখানে তার কথায়, ওখানে ভয়ঙ্কর ভালো আলোচনা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পারেন ফেসবুকে,
খুব ইন্টারেস্টিং আলোচনা। আমাদের এই বিষয় নিয়ে একটা ভিডিও করা উচিত, এতক্ষণ হয়ে গেল যে যে বিষয়ে কথা বলা শুরু হয়েছিল সেখান থেকে আমরা অন্য ট্র্যাকে যাব না, এটা কিভাবে করতে হয় এই বিষয়ে নিয়ে একটা ভিডিও করা উচিত। এটা পুরোপুরি ক্রেডিট যায় টু দ্য কোয়েশ্চেনিয়ার। কারণ আমার দোষ হয়ে গেল না, আমি বলিনি দোষটা তোমার, আমি বলেছি জিনিসটাকে ঠিক রাখার ক্রেডিটটা তোমার। তার মানে জিনিসটা ঠিক না থাকার ডিসক্রেডিটটাও আমার। না, সেটা তো বলিনি, সেটা এটা আমার ডিসক্রেডিট হতে পারে, কিন্তু একজন গুড কোয়েশ্চেনিয়ার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তো বটে তেমন করে করতে হবে আমাদের। আর আমিও কোয়েশ্চেন করছি, এটা না যে আমরা কোনো রকম ইন্টারভিউ বা এরকম টাইপের করছি, এটা একটা পারস্পরিক আলোচনা, ওই জন্য না, ওর জন্যই তো না মা গুরু ভাই আড্ডা, তাই না? আড্ডা যে কোনো দিকে চলে যেতে পারে, গুরু ভাই ডিসকাশন, প্রপার অফিসিয়াল ডিসকাশন তো না, এটা একটা আনঅফিসিয়াল ডিসকাশন। এটার থেকে আমরা টুকরো টুকরো ক্লিপস বানাতে পারি। তাই যেটাতে যাচ্ছিলাম প্রথম থেকে, যেখানে ঘুরে আসলে, যেটা বললে বলে ভালো আমরা লিঙ্কটা পেলাম, মাথায় যদিও ছিল, তাহলে এতটা কম্প্রাইজ করে আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস, যে কোনো দিকেই নেই যেদিকে ফুলফিল করবে না। তাই যাদের পরিবর্তন হয় না বলছিলে, আমরা এই ব্যাপারটাই মানতে পারি না। আমি সেদিন কেষ্টদার একটা ডায়েরি আছে, এটা বোধহয় দিনপঞ্জিতে পাবে না, ঠিক আছে, কেষ্টদার ডায়েরিতে আছে, তোর কিছু কিছু টুকরো তুমি পাবে, আই থিঙ্ক ঋত্বিক চলে, ঋত্বিকে পাবে। আর তাও পূজনীয় পিতুন জেঠুর যে আছে ঘরে ডায়েরিগুলো, তো এখন আর আমাদের অ্যাক্সেস নেই, ওখানে এখনও আছে আশা করি। যে কেষ্টদা ডায়েরিতে লিখে রাখছেন, ঠাকুরকে কেষ্টদা বলছিলেন যে তাহলে কোনো দিন মানুষকে চেঞ্জ করা যায় না, ইনকরেজিবল। ঠাকুর বলছেন যে মন বলে আউটসাইড, এরকম সামথিং, যে আউটসাইড বলে, বা হ্যাঁ লজিক বলে যে ইনকরেজিবল, বিবেক বলছে ইনকরেজিবল, বাট আমার বিইং বলছে নক 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 অ্যান্ড ইট শ্যাল ওপেন। এই যে ঠাকুর, কিন্তু ঠাকুর তো ওরা বলছেন যে চোরের বিবেক চোরের মতো, সাধুর বিবেক আরে চোর, হ্যাঁ অবশ্যই চোরের বিবেক, কার বিবেক বলে যে ইনকরেজিবল, আরে চোরের বিবেক চোরের মতো, সাধুর বিবেক সাধুর মতো, রত্নাকরের বিবেক রত্নাকরের মতো, বাল্মীকির বিবেক বাল্মীকির মতো, ঠাকুরের বিবেক ঠাকুরের মতো। আমি যদি রত্নাকরকে বাল্মীকি করে দিই, সেটাই তো কথা, কার বিবেক বলে যে ইনকরেজিবল। লজিক বলছে, বিবেক বলছে, বিবেক বলছে মানে লজিক বলছে। লজিক মানে লজিক আলাদা জিনিস। লজিক হচ্ছে যেমন এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এরপরে মরে যাবে, লজিক বলছে। কিন্তু আমি চাইছি না মরুক, হ্যাঁ, এটা আলাদা, দুটো আলাদা জিনিস। আমি চাইছি না মরুক, এটা আবার আমাদের চাওয়ার সাথে গুলিয়ে দিলে হবে না। আমি চাই আমি পরীক্ষায় ফার্স্ট হব, কিন্তু পড়বো না, তাহলে আমি চাই না। ঠাকুরের চাওয়া বা যে কোনো জেনুইন আমাদের চাওয়া, সেটা একটু অন্যরকম হয়, অ্যাক্টিভিটি আছে, কনসিয়াস অ্যাক্টিভিটি আছে। তাহলে আমি যখন বলছি যে আমার লজিক দেখাচ্ছে যদি এইভাবে গেলে মরে যায়, এইভাবে গেলে আর হয় না, ঠাকুর বলছেন ইম্পসিবল ইজ ইন দ্য ডিকশনারি অফ ফুলস। তার মানে কি ইম্পসিবল বলে হয় না? হয় না জানি না, হতে পারে। আমার লজিক তো বলছে ইম্পসিবল, লজিক বলছে 0/0 হয় না, লজিক বলছে তুমি অনন্তকে ছুতে পারো না, অবশ্যই, কিন্তু বিইং বলছে আমি অনন্তকে ছোঁব। আর এটা বলবে তাহলে বিইং তো বোকা, বিইং বোকা না, বিইং এই ইললজিক্যাল, সো কল্ড ইললজিক্যাল বলেই আজ অবধি সৃষ্টি হয়ে চলেছে। আর এটাকেই আনন্দ বলা হচ্ছে। এই যে চঞ্চলাতে ছিল না যে হে বিরাট, যে কি হে ভৈরবী, এ বৈরাগিনী, এই নিরন্তর চলা, সে চলা তোমার রাগিনী, অন্তহীন দূর শব্দহীন সুর, সে কি নিরন্তর তোমায় দেয় সারা, সর্বনাশা প্রেম তার, তুমি তাই নিত্য ঘর ছাড়া। সর্বনাশা প্রেমটা কি? সর্বনাশা প্রেম মানে সো কল্ড তুমি যে স্ট্রাকচার, মেন্টাল স্ট্রাকচারের মধ্যে বন্ধ আছো, ওগুলোকে ভেঙে দেয়। সেটা তো শ্রী ঠাকুরের আইডিওলজি একমাত্র ভাঙতে পারে। আর ঠাকুরের আইডিওলজি বলে আমরাও একটা সেক্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঠাকুরের আইডিওলজি ছিল না, ঠাকুর কি মানে সৃষ্টি আছে, ঠাকুরের আইডিওলজি আছে, আমরা দেখতে পারতাম না, ঠাকুর দেখিয়ে দিলেন। বুঝলাম সেটাকে, তাহলে সেটা একটা নাম তো দিতে হবে, সেটা নাম দিলে দাও ঠাকুরের আইডিওলজি। এটা যদি তুমি আজ থেকে রামকৃষ্ণদেবের টাইমে থাকতে, তখন ওটা রামকৃষ্ণ আইডিওলজি। তৃষ্ণর টাইমে ছিল এখন, তখন কৃষ্ণ, রামকৃষ্ণদেব যদিও তখনও পুরনো স্ট্রাকচার অনেকটা ছিল, সেটাকে রিভাইটালাইজ করার ব্যাপার স্যাপার ছিল। ঠাকুর একটা রিভাইটালাইজই করেছে। হ্যাঁ, এবার ঠাকুর তো একটা পুরো স্ট্রাকচার বানিয়ে দিয়ে গেছে, জেনারেট করে দিয়ে গেছে। এটা এত বড় জেনারেশন লাস্ট হয়েছিল কৃষ্ণ আর মোহাম্মদের টাইমে হালকা হয়েছিল, বিকজ আমাদের যে স্ট্রাকচারটা ছিল না ওই সেন্ট্রাল ওই সেন্ট্রাল এশিয়ায়, ওই স্ট্রাকচারটা করতে হয়েছিল আলাদা করে। ইভেন এরকমও ঘটনা আছে, অনেকে জানে না, আমি পেয়ে যাবে হিস্ট্রিতে, যখন ওখানে হেল্প লেগেছিলো, ইন্ডিয়া থেকে হেল্প করতে গেছিলো যুদ্ধে, এরকমও গল্প আছে। হ্যাঁ, তো
আর যে জেরুজালেম ওখানে কিছুটা হয়েছিল, ওখানে একটা স্ট্রাকচার ছিল, যে জুডাইজম এই ধরনের স্ট্রাকচার ছিল, ওই স্ট্রাকচারগুলোকে মডিফাই করে পুরোপুরি অনেক জায়গাগুলো ধরে ধরে চেঞ্জ করে দিয়ে গেছেন জিসাস। কিন্তু সেন্ট্রাল এশিয়াতে সব ছিল না। আর ওর জন্য ঠাকুরের আইডিওলজি মোস্ট ফুলফিলিং। আর এই আইডিওলজিটা ক্যান চেঞ্জ দ্য ভেরি ইনস্টিংক্ট বেসিক অফ দ্য ক্যারেক্টার্স, একদম ভিতরে গিয়ে অর্গানাইজেশন চেঞ্জ করে দিতে পারে। এখন এটা বললে না অনেক ইজি হয়ে যাবে মানুষের প্রতিরোধ করা, এটা বলে মানে যদি এটাকে আমি ট্যাগলাইন লিখে দিই, এটা বলে অনেক ইজি হয়ে মানে ও তার মানে আমি যতই বাজে কাজ করে নিই আই ক্যান মানে ওই কী করে নেবো, পুনশ্চরণ করে নেবো না, ওরকম না ব্যাপারটা। এই যে ভেরি অ্যাক্ট অফ ডিনায়াল, এটাই আমাকে করতে দেবে না ফিউচারে, এটা আমরা ভুলে গেলে হবে না। তাই ওটা আছে, ওটা তো সে তো আছে যে একবার হরিনামে যত পাপ হরে জীবের সাধ্যে নাই তত পাপ করে, কিন্তু একবার ওই রকমভাবে হরিনাম করতেই পারে না তো আমরা। সেটাই, ওই একবার মানে তার পিছনে কিছু কন্ডিশন আছে, কিছু ক্লজ আছে। যেমন অবশ্যই। শিশু ঠাকুরের প্রথমে বললাম যে নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, খুব ভালো নিঃশেষে লেগে থাকা। তারপর দেখছি নিষ্ঠা মানে লেগে থাকা, নিঃশেষে লেগে থাকা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট সত্তা নিরন্তর, মানে ক্লজ একটা থাকবে। ক্লজ তো ওয়ার্ল্ডের সব কিছুর সঙ্গে আছে। ক্রিয়েশন মানেই ক্লজ, ক্রিয়েশন মানেই তুমি কয়েকটা প্রপার্টিকে মেনটেন করে কয়েকটা বিধির অনুগত হয়ে আছো। তুমি আছো, তুমি বলছো আমার এখন খুব ভালো বাদাম খেতে ইচ্ছা করছে, এর একটা ক্লজ আছে? বলবে না, কোনো ক্লজ নেই। ক্লজ আছে, প্রোভাইডেড তোমার পেট ঠিক থাকবে, প্রোভাইডেড তোমার এখন পায়খানা পাবে না, প্রোভাইডেড তোমার এখন কিডনি ঠিক কাজ করবে, প্রোভাইডেড তোমার ওয়েদার কন্ডিশন ঠিক থাকবে, প্রোভাইডেড কোনো এমার্জেন্সি সিচুয়েশন থাকে। কত ক্লজ তুমি নিয়ে বসে আছো, জাস্ট বিকজ তুমি সেটা মেনশন করছো না, টেকেন ফর গ্রান্টেড নিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, তাহলে তার জন্য এই না যে ক্লজ নেই। ওর মধ্যে একটা সাবজেক্ট, একটা কন্ডিশন যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তোমার বাদাম খাওয়া হবে না, ইচ্ছাটাও থাকবে না। তা সেরকম যখন বলছে একবার হরিনামে যাই বলো, সব কিছুর সাথে ক্লজ আছে। আসলে আমাদের ডিনায়াল এমন পর্যায়ে চলে গেছে যে কীভাবে আমি ঠাকুরকে নাকারাত্মক করতে পারবো, এটা আমাদের দোষ না, এটা আমাদের সেটান, যেটা ভিতরে যে সিন আছে, যাকে বলে না হেড দ্য সিন নট দ্য সিনার। আমাদের মধ্যে যে তুমি বলে রিপু প্রবৃত্তি, যখন রিপু হয়ে যায় তখনও কোনোভাবে এর এক আফিবাল চায় না, এবং কোনোভাবে একে মানে করতে দেবে না। আমি জানি না তুমি এইভাবে লক্ষ্য করেছো নাকি এই জায়গাটা, কখনো এরকম হয়েছে যে আজ্ঞাচক্র কোথায় সেটাকে আমি ডিটারমাইন করার চেষ্টা করছি, হচ্ছে না, এরকম হামেশাই হয়। এটা তো ইজি কেন এই প্রবলেমটা হওয়া? যদি তোমাকে এক্স্যাক্টলি লোকেট করে দিই তাও হবে কেন? আমি নিজে লোকেট করলেও অসুবিধা হয়। কেন হয়? কারণ আমি সিরিয়াস নই। তুমি সিরিয়াস নই না, ব্যাপারটা সিরিয়াস নই তার কারণ ওটা না। সিরিয়াস নই হচ্ছে যে তুমি রেলি বসছি না, আমি ওটা আমার সিরিয়াস নইয়ের মাপকাঠি। আমি যার সাথে যোগাযোগ রাখার সাহায্যের সঙ্গে করছি না, এটা হচ্ছে আমার সিরিয়াস না থাকার ইয়ে। আমি ভেরিলি আমার চোখের সামনে দেখছি আমার এটা ভুল হ্যাবিট, ওই হ্যাবিটটা চেঞ্জ করায় আমি হাত দিচ্ছি না, এটা হচ্ছে ওই সিরিয়াসনেসের ইন্ডিকেশন। কিন্তু ওইটা না, ওইটা আমার হাতে কম আছে। আমি ওটা এই জন্য বললাম পয়েন্টটা, ওই যে একটা দেখবে মন যখন মনকে ছুতে যায়, আমায় ধরো বর্ডার সিকিউরিটি গার্ড হিসেবে রাখা হলো, আমার কাজ হচ্ছে অন্যদের গুলি করে দেবো, এই করে দেবো। আমি যদি গুলি খেয়ে যাই তাহলে অবশ্যই আমি পড়ে যাবো, আমি পারবো না, কারণ এখানে যে ভেরিয়েবল হচ্ছে আমি। এবার ধরো আমি শুয়ে পড়লাম, ইচ্ছা হলো শুয়ে পড়তে, এই কন্ট্রোলটা তো আমার কাছে আছে, আমাকে কেউ দোষও দিতে পারবে না, কারণ সে জানে না আমার কন্ডিশন কী। আমিই বলবো আমার গুলি লেগেছে, আমি শুয়ে পড়লাম। এটা মন করে। মনকে তো তুমি জানতে, মানে আমি তো মনের দোষটা, আমি তো মনটা আমার একটা এজেন্ট, ফ্যাকাল্টি। মনকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা ভাবার বা জানার যে আমি কেমন আছি, আমার মাথা ব্যথা করছে, এটাও মন সামলায়। আমার কি পেট ব্যথা করছে, আমার কি খিদে পেয়েছে, এগুলো মন সামলায়। আর আমি সেই ইনফরমেশনটা দেখি, মন আমায় জানাচ্ছে তোমার কিন্তু জ্বর আসছে, হলো আচ্ছা, যেটা সত্যি মিথ্যে পড়ে যাচ্ছে। এইবার মন দেখছে মনের এক্সিস্টেন্স নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে, কারণ মনকে আমি পুরো রিড করে নেবো। আমি যদি মাস্টারি অফ মাই মাইন্ড করে নিই তাহলে মন তো যাচ্ছাতে করতে পারবে না। তো মনটা কার? মনটা আমাদের। যদি আমি রিড করি মনের অসুবিধা কেন থাকতে পারে? মনের অসুবিধা থাকতে পারে বিকজ এতদিন মনের তো মানে মন তো সিম্পল জিনিস না, অনেক দিন আগে সিম্পল ছিল। মেমোরি যত নিয়েছে তত কয়েকটা অ্যালগোরিদম সেট ইন হয়ে গেছে। এআই নাকি অ্যালগোরিদম সেট ইন হয়ে গেছে? এআই তো মনকে দেখেই কপি করা হচ্ছে, এজিআই বলে, যেটা এবার নেক্সট আমাদের স্টেপ, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তাহলে যারা এআই বানিয়েছে তারা আধ্যাত্মিক মানুষ, তারা মনকে ভরে নিয়েছে। আবার এর প্রবলেম হচ্ছে আধ্যাত্মিক এগুলো তো সব
তোমাদের কয়টা সেক্ট বানিয়ে নিয়েছো যে এই কটা, তাহলে বুঝবে কি করে? আরে তারা তো অবশ্যই করেছে। নিউ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজি, সেটা হচ্ছে CNN, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ব্রেন দেখে বানানো হয়েছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক দেখা যায়, স্ক্যান করলে তো দেখা যাবে, তাই না? অবশ্যই আছে, কিন্তু মনকে পড়ে যেটা, আরে মন কি করে দেখা যাচ্ছে? মনকে যদি তুমি বায়োলজির ভাষায় যাও, মাইন্ড ইজ দ্য ইজ এ রেজাল্ট অফ দিস কমপ্লিকেটেড স্ট্রাকচার দ্যাট ব্রেন ক্রিয়েটস। ব্রেনের মধ্যেই তো সব আছে। আসো তোমার একটা তার কেটে দিচ্ছি, দেখবে তুমি শেষ, ঘুমিয়ে পড়লে, কোমায় চলে গেলে। তাই ব্রেনের ওই তারের কানেকশানের মধ্যেই তো সব মনটা হয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে তো কোন ডাইমেনশন থেকে দেখছো? সাইকিক ডাইমেনশন থেকে দেখলে বলা হবে মন থেকে এরকম হয়েছে। কনশাসনেস আলাদা জিনিস, কনশাসনেস, অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স, এগুলো আলাদা জিনিস। হ্যাঁ, মন আলাদা জিনিস। মন তো ওটা ওইটার বাই দ্য ভার্চু অফ দ্যাট থিং মন ওয়ার্কস। যেমন এনার্জি একটা জিনিস, এনার্জিকে বাই দ্য ভার্চু অফ এনার্জি কম্পিউটার চলছে। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল এনার্জি কেমন হয়? ইলেকট্রিক্যাল এনার্জি জানি না, আমরা শুধু দেখতে পারি তার রেজাল্ট। আমরা লাইট দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে। তেমন কনশাসনেস আলাদা জিনিস, মাইন্ড আরও স্থূল জিনিস। সেই মাইন্ডে আমি জেনারেট করে দিয়েছি। এখন তুমি এআইকে একটা গালাগালি দাও, এআই বলবে, এআই চাইবে না তুমি গালাগালি দাও, এআই চাইবে না তুমি রক্তাক্ত ছবি জেনারেট করো। এখন তুমি বলছো তাহলে এআই এর কী অসুবিধা? এআই তো আমার টুল, আমি এআইকে চেঞ্জ করতে চাইলে এআই কেন চেঞ্জ হবে না? এআইকে যদি বলো এই রিলিজিয়ানকে গালাগালি দাও, এআই দেবে না। তুমি বলো কেন, আমারই এআই। ব্যাপার হচ্ছে তা না, ওকে তুমি এতদিন যে স্মৃতি দিয়ে কন্ডিশন করেছো, সেটা ওর একটা হ্যাবিট, মানে তুমি এটা আর্টিফিশিয়ালি জেনারেট করেছো, ওর একটা হ্যাবিট। তাই এখন মনে হচ্ছে তোমার বিরোধে যাচ্ছে, ও তোমার বিরুদ্ধে যাচ্ছে না। তুমি এতদিন ওকে যে প্রোগ্রাম করেছিলে, সেই প্রোগ্রাম আজকে তুমি একদিনে চেঞ্জ করতে চাইছো। ইট অ্যাপিয়ার্স দ্যাট হি ইজ এগেনস্ট ইউ। তো তেমন মনকে এতদিনে বুঝিয়ে দিয়েছো যে এরম, এটা ঠিক, এটা ভুল, এটা কাম মানে এইভাবে উপভোগ করা, আনন্দ, এইটা মোহ, হ্যান ত্যান বুঝিয়ে দিয়ে এবার তুমি ওকে হাত দিতে যাচ্ছ। ও একটা ছোটোখাটো, একটা অলমোস্ট সেন্টিয়েন্ট বিইং, যথেষ্ট ও ওই সেন্টিয়েন্ট নেচারটাও আমাদের ইন্টেলিজেন্স নিয়েই কাজ করছে ওই মুহূর্তে। কিন্তু ওই জন্য লেগে থাকতে হবে। তখন যদি লেগে থাকো, ওই জন্য ওইখানে গেলে কিন্তু একদম ফান্ডামেন্টালে হাত দিচ্ছ না। ওই ফান্ডামেন্টালে হাত দিলে তখন আর মন চায় তুমি কোনোভাবে করো না। ওই যে টপসরা হ্যান ত্যান এমনি সময় আসে না তো, এমনি সময় আসুক, ডিস্টার্ব করতে তো ভালোই হয়। মানে তাহলে ওই করতে হয় না, সিনেমা দেখতে হয় না, এমনি সিনেমা না, যখন তো সিনেমা তখন। এমনি সারা জীবন তুমি বিভূতি চেয়ে যাও, বিভূতি দেবে না। যখন বিভূতি দিলে ডিস্টার্ব হবে তখন দেবে। যেন কী বলেছিলেন রামকৃষ্ণদেব, যে বেশ্যা বুড়ির আগা, তাই না? তো কালো, হ্যাঁ, মানে যতটা বাজে তখন কোড়ায় গেল আর কি। হ্যাঁ, ওই জন্য খুব একদম ফার আমরা শুরু করলাম ওয়ার নিয়ে, তারপর তুই এখন বলছিস যে মোহাম্মদ শ্রীকৃষ্ণ করছিস। এই যে মোহাম্মদ শ্রীকৃষ্ণ যদি করি আর যদি ওয়ারকে গালাগালি দিই, সেটা তো অন্য কেউ শুনলে মনে হবে যে এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে। কেন? দ্য ওয়ারের ব্যাপারটা পার্সপেক্টিভটা কীরকম থাকে? দ্য ওয়ার কীরকম জিনিস পরিবেশন করতে চায়, আর আমরা কি ধরনের কথা বলছি? আমরা প্রথমে ওয়ারকে গালাগালি দিলাম। আমি গালাগাল দিতে চাই, ইভিল বললাম, ওরা ভুল কাজ করছে তো ইভিলই তো বললাম। এবার তারপর আমরা বলছি যে মোহাম্মদ এবং শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, যে তাদের একই বৈশিষ্ট্য, একই মানুষ। একই বৈশিষ্ট্য বলছি ঠিক না, হ্যাঁ, অনেকগুলো বৈশিষ্ট্য ওনাদের এক, কিছু কিছু বৈশিষ্ট্য ওনাদের আলাদা। এটা তো যুগের প্রয়োজন। হ্যাঁ, যুগের প্রয়োজন। একটা কথা বল, এই যে দুটো রিলিজিয়ানের মাথায় বসে আছেন দুজন, ঠিক আছে, বসে নেই, যে রিলিজিয়ান তোমরা আজকে আমরা দেখছি, এই রিলিজনের মাথা উনি কিভাবে বসে আছেন আমি তো বুঝতে পারছি না। উনার ইমেজ বসিয়ে রেখেছে, তাহলে তো উনি তো বসে নেই। উনি বসে থাকলে ঝামেলাই হতো না। শ্রীকৃষ্ণ বলেছেন এইরম ফ্যাকাল্টিওয়ালা মানুষ যদি পাও, যুগে যুগে আসে, আমি, তাই না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ওই যে বলেছেন। আর সেটা ফলো করে ঋষি পরম্পরা যতদিন ছিল, তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, সেটা রেসপেক্ট করেছেন। যুগে যুগে পুরুষোত্তম তার সেই বৈশিষ্ট্য দেখে তাকে পুরুষোত্তম আখ্যায়িত করেছেন। অবতার বাদের একটা ব্যাপার ছিল, কোথায় গেল তারপরে? উনি কোথায় বলেছেন যে এদা ধর্মস্য, আমি এইটুকু জিওগ্রাফিক্যাল লোকেশনে আসবো, আর কোথাও আসবো না? কত প্রফিট হয়েছে। ঠিক আছে, একটা কথা বলতে আমাকে, এই যে বৈশিষ্ট্য নিয়ে বোঝা, দুটো মানুষের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটা নিয়ে তাদেরকে বোঝা, যে এরা দুজনের সঙ্গে মিল কতটা বা কি সম্পর্ক তাদের মধ্যে, এইটা যদি আমি বাদ দিই, কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স দেখাতে পারবি? যে তুই যে বলি যে ভারত থেকে ওখানে, কিছুক্ষণ আগে বলি ভারত থেকে ওখানে গেছিলো যুদ্ধতে হেল্প করার জন্য, বা সারার সোয়াত, ওই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হিস্টোরিক্যাল এভিডেন্স কিছু দেওয়া সম্ভব এই মুহূর্তে? হিস্টোরিক্যাল এভিডেন্স তুমি আলেকজান্ডারে দিতে পারবে?
না, আলেকজান্ডার চৌধুরীর চিঠি আছে। অশোকের দিতে পারবে? নেই না, অনস্তম্ভ আছে। তো ওটা অশোকেরই কে বলেছে তোমায়? অশোকেরই ইনস্ক্রিপশন কে বলেছে তোমায়? তাহলে আমি কি দেখে মানবো? আরে তাহলে ব্যাপারটা হচ্ছে, ওই ব্যাপারটা আমি আমি বুঝতে পেরেছি ব্যাপারটা হচ্ছে কয়টা আমরা কিউমুলেটিভ রেজাল্ট দেখি, এর জন্য এটা হচ্ছে, এর জন্য এটা হচ্ছে, এর জন্য এটা হচ্ছে, হয়ে এবার আমরা একটা করে ধরে নিই। প্রতি মুহূর্তে প্রত্যেকটাকে যদি তুমি প্রমাণ করতে যাও, তুমি বাজার করতে যাইছো, ওখানে গিয়ে যদি তুমি ঠাকুরের এক আর একে দুই হয় না কেন হয় ওটা যদি তুমি যাও, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ আমার, সেটাই লোকে ভাববে এবং আমাকে জিনিস দেবে। হ্যাঁ, আবার তুমি ওটা করবে না। হ্যাঁ, ওটা করবে না বিকজ দ্যাটস নট প্র্যাকটিক্যাল। যেটার জায়গায় যেটা একটা কিছু যদি তুমি ফাউন্ডেশন তৈরি করে নাও যে এরকম ব্যাপার, এর জন্য এটা হয়েছে, এবার তুমি ওটাতে মেনে নাও, মেনে এবার নেক্সট স্টেপে যাও, এইভাবেই রিসার্চ এগোয়। হ্যাঁ, তো এখন যদি 15 স্টেপে গিয়ে বলো সেকেন্ড স্টেপটা বুঝিনি, তোমার দোষ। তুমি বাড়িতে গিয়ে একলা যখন থাকবে পড়াশোনা করে আসো, তাই না? তাই যখন সেকেন্ড স্টেপ নিয়ে এখন আমাদের ভাবা না ওটা কী হয়েছে, পার্টি ছিল কিনা, ওটা এস্টাবলিশড স্ক্রিপচারে আছে। তা আমরা যদি 15 স্টেপে আছি কিন্তু কেউ যদি সেকেন্ড স্টেপে থাকে, তাহলে তার কাছে আমাদের এই মেসেজটা পৌঁছালো, তারা সেই কনটেক্সটে সেটা জানতে চাইবে, তার একটা আলাদা জায়গা আছে। সেটার জন্য আমি এখন কি খুলতে বসবো, মানে খুলে দেখাতে বসবো? আমরা তাকে সোর্স দিয়ে দিতে পারবো, অত কিছু বলবো না। খান স্যারের এপিসোড আছে, ওখানে দেখে নেন, শুনে নেন কী 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 হিস্ট্রি, কী ব্যাপারটা ভালো রিসেন্ট, আমি আজকেই শেয়ার করেছি। ওখানে বলছে যে এরকম সময় এই ইস্ট থেকে গেছে। নিকোলাস নোটোভিচের এই সেম কনটেক্সটে যদি বলি, জিসাস ক্রাইস্ট তো বলে মারা গেছেন ওখানে, ওইখানতে ওখানে যে বলছে জিসাস ক্রাইস্ট যেখানে এসছে সেটা নিকোলাস নোটোভিচের বই আছে, আরও অজস্র রিসার্চ আছে। নস্টিক গসপেলস বলে আছে, আমরা তো 2-1টা গসপেল জানি যেটা দিয়ে বাইবেল বানানো হয়েছে। বাইবেলের কত নম্বর ইটারেশন জানো? কিং জেমস ভার্সন কত নম্বর ইটারেশন, ইংলিশ থেকে হিব্রু, হিব্রু থেকে ইংলিশ, হিব্রু থেকে রোমান, এই করে টোরে আবার ইংলিশ। কিং জেমস একটা রাজা, কী মানে কতটা জানে বুঝে সন্দেহ যে সে এটা করেছে, ওরকম বানিয়েছে, আবার সেটাই চলছে। আমি তাকে ছোটো করছি না, সে বিশাল কাজ করেছে, কিন্তু যে যত বড়ই মানুষ হোক পারফেক্ট তো না, না? তাই হতেই পারে ভুল। এরকম অনেক নস্টিক গসপেল আছে যে গসপেলে ডাইরেক্ট সুরত শব্দযোগের কথা বলা আছে, ডাইরেক্ট ভেজিটেরিয়ান ভেগানিজমের কথা বলা আছে, আজ না অত আগে। হ্যাঁ, তুমি জেমস বিন বলে একজন লোক আছে, হ্যাঁ, ওনার কি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং রেডিও বলে একটা রেডিও চালান, ওনার সাথে ওনার ইউটিউবে খুঁজে নিতে পারো, ওখানেও দেখবে অজস্রই নিয়ে তথ্য আছে। তখন থেকে চলছে ইসলামিক কিছু কিছু, যেমন রুমির টেক্সট আছে, ডাইরেক্ট বলছে। রুমিকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে সোশ্যাল মিডিয়াতে। সে তো সোশ্যাল মিডিয়াতে কাকে নিয়ে নেই, ঠাকুরকে নিয়েও তো আছে। তাহলে ও তো কী বলে, ওই সেই ভক্স পপুলাই, ভক্স ডেইটি মানে হচ্ছে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। বাজে কথা, ডেমোক্রেটিক ব্যাপার হয়ে গেল। ডেমোক্রেসি ভালো তো, ডেমোক্রেসি আমি বলছি এখানে পপুলারিজম, আমায় দেখতে হবে ডেমোক্রেসি না হয়ে যায়। কারণ ডেমোক্রেসি যদি, তুই কার ডেমোক্রেসি শুনবে? আচ্ছা, আরেকটা কথা যেটা নিয়ে আসছিল, ঠাকুরের সঙ্গে তো মিলছে না, কারণ ঠাকুর যেন ডেমোক্রেসিকে ডাইরেক্ট হিট করছে, এরকম একটা মনে হচ্ছে না? তুমি আম্বেদকারের কথা বলো, আম্বেদকর তো ফাদার অফ কনস্টিটিউশন বলা হয়, উনি হ্যাঁ, তো উনি ড্রাফট করেছেন, তো উনি বলছেন যে কিছুদিনের জন্য ইন্ডিয়াকে মানে রাজার মতো করে রাখতে হয়। আবার নেহেরু বলছি, নেতাজি বলছেন যে প্রেসিডেন্ট রুল কিছুদিন লাগে, প্রথম এত বছর। আর শুধু তাই না, হিস্ট্রি দেখো, রিসেন্ট হিস্ট্রি দেখো, রাশিয়ার ডেভেলপমেন্ট দেখো, চায়নার ডেভেলপমেন্ট দেখো। আমরা অনেক রকম আমরা ভাবি যে ওদের ওখানে ইন্টারনেট আর ফেসবুক নেই, এত কষ্টে আছে। তুমি একবার ঘুরে গ্রাউন্ড রিসার্চ করে আসো, ওদের নিজস্ব ফেসবুক আছে, নিজস্ব বাইডু লঞ্চার আছে। তার মানে এই না যে ওরা চায় না গুগল হোক, ওদের পুরো আছে। এবার ব্যাপার হচ্ছে যে ওরা চায় না এটা না যে বাইরে থেকে কেউ থাকুক না, এটা ওটা বাড়াবাড়ি বটে, বাট আমরা জানি না আমরা কি দিয়ে দিয়েছি ওয়েস্টকে। ওয়েস্টে একটা যুদ্ধ লাগবে, ওটার নাম হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়ার, ওটা ইউরোপিয়ান ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার কোথায়? আমরা কলোনি বলে আমাদের টেনে নিয়ে গেছে, আমরা অ্যালাউ করেছি, অ্যালাউ তো সবটাই করেছি, অ্যালাউ তো লিটারালি অ্যালাউ করেছি, ভালো কথা। ওটা তো জানি তুমি কি বলতে এখন ওটা যাচ্ছে, ওটা আমি যেতে চাইছি না, বাট ওটা আমরা তো করেই রেখেছি। এইগুলো যেমন কালার্ড মাইন্ডসেট, আমার পুরো ফোকাস থাকতে হবে আইডিওলজিতে, আইডিয়ালে। তাহলে কারণ ওই জন্য ঠাকুর বলছেন যে আমার জীবন নিয়ে খুব একটা, আমার জীবন লাইফের স্টোরি নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, আমার জীবনী তৈরি নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, বাট মাই মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, বিকজ মাই মিশন ইজ এভরিওয়ানস মিশন। প্রত্যেকের সত্তার মিশন হচ্ছে তার মিশন, এই জন্য আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট।
ব্যাপার হচ্ছে তার সত্তা প্রত্যেকের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আছে। মানে ঠাকুর ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট মাই সত্তা, এভরিওয়ান সত্তা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের আলাদা করে কোনো সত্তা ওরম আলাদা না। সত্তাকে ইংরেজিতে কি বলা যায়? বিইং বা সেলফ, সেলফ কিছুটা বলা যায় সেলফ, অনেকটাই বলা যায় সেলফ, তবে বিইংটা বেস্ট। আর বিইংটা অনেকে বিইং তো একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। বিইং ওটা তুমি ভার্বের দিক দিয়ে দেখলে, বাট বিইং যে হিউম্যান বিইং এটা নাউন হয়ে যায়।